এর আগে 14 জন আর আজ একই দিনে 67 জন সাংসদ লোকসভা রাজ্যসভা মিলিয়ে যাদের সাসপেন্ড করা হলো। কদিন পরেই লোকসভা ভোট, তার আগে 67 জন সাংসদকে সাসপেন্ড বিজেপি বা বলা যেতে পারে সরকার পক্ষের। কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক? আমার সঙ্গে শুভময় মৈত্র রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। শুভময়দা, কি মনে হয় কোথায় কোথায় কিভাবে প্রভাব পড়তে পারে? দেখুন, মূলত গণতন্ত্রের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সংসদ বা যে কোনো বিধানসভা লোকসভা সেগুলো কিন্তু বিরোধীদের জন্যই। গণতন্ত্রের মূল বিষয়টা হলো যে বিরোধীরা চিৎকার চেঁচামেচি করবেন, তাদের বক্তব্যগুলো বলবেন যাতে সরকার সাবধান থাকবে। না হলে তো একটা একদলীয় সরকার রেখে দেওয়া হলে আর কেউ কোনো রকম বক্তব্যই রাখবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা কতটা হই হল্লা করছেন। দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আজকে যে পরিস্থিতি এখন আর কি, লোকসভার মেয়াদটা মোটামুটি শেষ হয়ে গেছে, যদিও রাজ্যসভার মেয়াদ শেষ হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে যাদেরকে সাসপেন্ড বা বহিষ্কার এই ধরনের বিষয় করা হচ্ছে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় আর কি, কারণ আবার নির্বাচন এসে গেছে। আবার একই রকম ভাবে এই যে যখন বহিষ্কার বা সাসপেন্ড করা হচ্ছে তখন বিরোধীরাও কিন্তু একটা জোর পাচ্ছেন যে তাদের আন্দোলনটা সত্যি এমন জায়গায় পৌঁছচ্ছে যে কারণে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো কোনো একটা কারণে চাইছেন না যে তাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো মানুষ শুনতে পাক, ফলে তারা এখন বাইরে বেরিয়ে এসে কথা বলবেন। এই যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, এই জিনিসটা মোটের ওপর আমাদের যে লোকসভা ভোটের প্রেক্ষিতটা তৈরি করছে। অর্থাৎ এই যে লোকসভা ভোট, যেটা অনেকে মনে করছিলেন যে বিজেপি খুব সহজভাবেই জিতে যাবেন, সেক্ষেত্রে তো ভোটটার একদম মজাই থাকতো না। হয়তো বিজেপি সেই কারণে মনে করছে যে এই নির্বাচনী পরিস্থিতিটাকে আরেকটু উত্তপ্ত করার জন্য, যে নির্বাচন তো একটা বড় ব্যবসাও একই সঙ্গে, যে একটা নির্বাচনকে বেস করে, যে যেমন ধরুন আমাদের এখানে বিভিন্ন রকম ইলেকট্রাল বন্ড আছে, এই বিষয়গুলি আছে, সেই জায়গায় গোটা নির্বাচনী যে প্রেক্ষিত সেটাকে হয়তো বিজেপি আরো বেশি গণতান্ত্রিক করতে চাইছে, এই ধরনের একটা হইচই এবং বিরোধীদের আন্দোলনটাকে জনসমক্ষে তুলে আনার জন্য। না হলে এই ধরনের সামনে লোকসভা নির্বাচন আর হয়তো বড় জোর একটি ভোট অন অ্যাকাউন্টস হবে, তার আগে এতজনকে বহিষ্কারের মতন ঘটনা, এতটা কড়া পদক্ষেপ নেওয়ার কি প্রয়োজন ছিল, সেটা কিন্তু সত্যিই পরিষ্কার বোঝা যাচ্ছে না। ধন্যবাদ শুভময়দা। এদিকে এই যে 67 জন সাংসদকে একই দিনে সাসপেন্ড, আগামীকাল তৃণমূল আগামীকাল প্রতিবাদ করবে সংসদে। তৃণমূলের প্রতিবাদ হবে, সাসপেন্ড হওয়া সব সাংসদ প্রতিবাদে থাকবেন। তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদরা কাল সংসদের সিঁড়িতে বসে প্রতিবাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মোদীকরণ করা হচ্ছে, যা মানা হবে না। একই দিনে এতজন সাংসদ সাসপেন্ড, এবং এর আগেও সাসপেন্ড হয়েছেন। এবং যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি দলীয় বৈঠক ছিল আজ সাংসদদের নিয়ে, সেই বৈঠকে তিনি বলেছেন যেখানে যে ভাগ্যবান তিনি যে তিনি এখন সাংসদ নন। আর সেখানেই ঠিক হয়েছে, আগামীকাল প্রতিবাদ করবে তৃণমূল সাংসদরা আগামীকাল প্রতিবাদ করবেন। তারা সংসদের সিঁড়িতে বসে সাসপেন্ড হওয়া সব সাংসদ তারা প্রতিবাদ করবেন। মোদীকরণ করা হচ্ছে, যা মানা হবে না, দাবি মমতার। সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কত বরবার আর কেউ নেই, তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস, সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কত বরবার আর কেউ নেই, তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। শহর কলকাতার খবরে নজর রাখা যাক একবার। বারবার আমরা পুকুর ভরাটের অভিযোগের কথা শুনি, বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছে, সেই ছবি আমরা দেখাইও। পুকুর ভরাট কেন বন্ধ করা যাচ্ছে না? যখন রাবিশ বোঝাই গাড়ি পুকুর ভরাট করতে যাচ্ছে তখন হাতে নাতে ধরলেন মেয়র ফিরহাদ হাকিম। দেখুন, রাবিশ বোঝাই গাড়ি যাচ্ছিল পুকুর ভরাটে, মেয়র ফিরহাদ হাকিম হাতে নাতে ধরলেন রাবিশ বোঝাই গাড়ি। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম রাবিশের গাড়ি ধরে পুলিশ কমিশনারকে ফোন করলেন। ডায়মন্ড হারবার রোডে আরও নজরদারি চালানোর পরামর্শ দিলেন এবং মাঝেরহাট ব্রিজেও নজরদারি চালানোর পরামর্শ।
আমাদের রুলস হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাঝের ব্রিজে আমি ধরলাম, যেখানে রাবিশ এইদিকে চলে আসছে, মানে টুয়ার্ড সাউথ। তারপরে আরও 4-5টা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে। এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, কুকুর ফিলাপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে, তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝাই যে পুরনো রোগ, সেটা আটকানো যাবে। মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো। ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ। হাইকোর্ট চত্বর থেকে এই খবরের ডিটেল জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। দেখো, 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় যে ৪২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়, তার জেলা ভিত্তিক, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভিত্তিক যে প্যানেল প্রকাশিত হয়েছিল তা পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। 12ই ডিসেম্বর নির্দেশ দেন এবং 20 ডিসেম্বর আদালতে বিভিন্ন জেলা থেকে সেগুলি সংগ্রহ করার পর আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। কিন্তু এই প্যানেল প্রকাশ নিয়ে প্রথম থেকেই নিমরাজি ছিল পর্ষদ এবং কার্যত আবারও একটা আইনি সংঘাতে গেল আদালতের সঙ্গে এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলো এবং তাদের ডিভিশন বেঞ্চের এই প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের শুনানি সম্ভাব্য তারিখ বলা হয়েছে 19শে ডিসেম্বর। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের মামলার সেটাই দেখা। তবে ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ হলে বিচারপতি অমৃতা সিনহা তিনি ভরাই জেলে সে জানিয়েছিলেন এই প্যানেল প্রকাশ হলে একাধিক প্রশ্নের সদুত্তর মিলতে পারে। কাজে প্যানেল প্রকাশটা সেটা জনসমক্ষে হবে কিনা সেটা আদালত পরে ডিসাইড করবে, কিন্তু আদালতে আগে পেশ করুক বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছ থেকে ওই প্যানেলের বিস্তারিত তথ্য নিয়ে। কিন্তু আইনি সংঘাতের পথে আবার একবার জড়ালো পর্ষদ এবং ডিভিশন বেঞ্চে তারা পৌঁছালো। ধন্যবাদ। একটা ছবি দেখাই আপনাদের মন্দির বাজারের খেলারামপুর। দেখুন কিভাবে প্রকাশ্যে বোমাবাজি চলছে। বস্তার মধ্যে লুকোনো বোমা, সেই বোমা নিয়ে ছুড়ে দেওয়া হচ্ছে। দেখুন গ্রামে দুপক্ষের মধ্যে বচসা, দুপক্ষের মধ্যে সমস্যা, ঝামেলা, বিবাদ, এমন একটা জায়গায় ব্যাপক বোমাবাজি হলো এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে। দেখো বোম্বের গুঁতো এনেছে আমাদের, কি অবস্থা দেখো স্যার। তবে এই অবস্থা হয়েছে হ্যাঁ সব দেখা যাবে দাঁড়া, সব দেখা যাবে দাঁড়া। এই সময় ডেস্টিনেশন শান্তিনিকেতন। বাঙালি শান্তিনিকেতনে যেতে চায়, তার কারণ পৌষ মেলা। সেই পৌষ মেলা নিয়ে জটিলতার শেষ নেই। এবার পৌষ মেলায় প্লট বুকিং নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পৌষ মেলার জন্য যে প্লট বুক করা হবে, সেই প্লট বুকিংয়েও দুর্নীতি হয়েছে। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, কিভাবে দুর্নীতি হচ্ছে? দেখো, ওখানে যে সমস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিল বা প্লট বুকিং এর জন্য, সেই সমস্ত ব্যবসায়ীদের যেটা অভিযোগ যে প্লট বুকিং এর দুর্নীতি করা হয়েছে। বেশ কিছু অসৎ ব্যবসায়ী বা মালিক বা আশেপাশে অঞ্চল থেকে আসছে সেই সমস্ত ব্যক্তিরা অল্প মূল্যে মেলার মাঠে যে অংশ, সেই অংশ কিনে নিয়ে এবং বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে এবং সেই জন্য সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকছে তারা পাচ্ছে না। পাশাপাশি সর্বোপরি একটা অভিযোগ করছে ব্যবসায়ীরা যে জিএসটি নেওয়া হচ্ছে, স্টেট জিএসটি এবং জিএসটি নেওয়া হচ্ছে। যখন না হচ্ছে, যে বিল দেওয়া হচ্ছে, সেই বিলে কিন্তু কোনোভাবেই নাম্বার দেওয়া হচ্ছে না। জিএসটি যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বার কিন্তু নেই। এবং 2019 সালে যখন শান্তিনিকেতন মাঠে যখন শান্তিনিকেতন ট্রাস্ট যে মেলা করেছিল, সেই মেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কাছে যে স্লিপ রয়েছে সেখানে কিন্তু শান্তিনিকেতন ট্রাস্টের জিএসটি নাম্বার এবং প্যান কার্ড নাম্বার রয়েছে। কিন্তু এখন যে বিল দেওয়া হচ্ছে
দেওয়া হচ্ছে সেখানে কিন্তু কোনো জিএসটি নাম্বার বা প্যান কার্ড নাম্বার নেই। অর্থাৎ ব্যবসায়ীরা বলছে তাহলে এই যে জিএসটির টাকা কোথায় জমা পড়বে, কিভাবে জমা পড়বে, কারা নিচ্ছে এই টাকা, এই নিয়ে তারা প্রশ্ন তুলেছে এবং তারা জানাচ্ছে যে এই শান্তিনিকেতন যে পৌষ মেলা বা বিকল্প পৌষ মেলা শান্তিনিকেতন মাঠে হচ্ছে, এটা একদম দুর্নীতিতে ভরা এবং যে সমস্ত সাধারণ তাদের কাছ থেকে বহু মূল্য দিয়ে টাকা দিতে হচ্ছে ও তার জন্য তারা জায়গা পাচ্ছে। এমনকি তারা অভিযোগ করছে তাদের বেচা কেনা হবে নাকি সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছে, কারণ এত টাকার মূল্য দেওয়ার জায়গা। অতনু, ঠিক, ধন্যবাদ।